পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যে যুদ্ধের ডামাডোল। ইরানে বসে অপারেশন রাইজিং লায়নের পরিকল্পনা মোসাদের, তথ্য সংগ্রহের পাশাপাশি মজুদ করে অস্ত্র। দুর্নীতির অভিযোগে টিউলিপকে আদালতের মুখোমুখি হতে হবে আইটিভিকে ডক্টর ইউনূস। তারেকের সাথে বৈঠকের পর দূরত্ব কমছে সরকার বিএনপির, বলছেন বিশ্লেষকরা। তারিখ ঘোষণা করার পর নির্বাচনী কাজগুলো এগিয়ে যাবে এবং সংস্কার কাজও এগিয়ে যাবে, কারণ সব সংস্কার সংবিধান বা নির্বাচনের সাথে যুক্ত নয়। অন্তর্বর্তীকালীন সরকার যদি বাংলাদেশের বৃহত্তর রাজনৈতিক দলগুলোর সাথে যদি সবচেয়ে বেশি সমন্বয় থাকে, তাহলে এই দেশের মানুষ সবচেয়ে বেশি উপকার হবে। দীর্ঘ ছুটির শেষে কর্মস্থলে ফিরছে মানুষ। কমলাপুরে প্রতিটি ট্রেনে যাত্রীতে ঠাসা। যমুনা সেতুর দুই প্রান্তে যানবাহনের চাপে ধীর গতি। কালকে রাত 10টার সময় গাড়ি উঠছি ভাই, এখন বাজে 11:30। এখন পর্যন্ত যাইতে পারিনি, সেতু পার হইতে পারিনি। খুব ভোগান্তি ছিল ওঠার সময়, মানে এত ভিড় ছিল যে কেউ স্পেসও দিচ্ছিল না ওঠার জন্য। টানা 18 দিন পর জাতীয় চক্ষু বিজ্ঞান হাসপাতালে চিকিৎসা সেবা শুরু। নিরাপত্তা জোরদার, ছাড়পত্র নিয়েও শয্যা ছাড়ছিলেন না জুলাই অভ্যুত্থানে আহতরা। বরগুনায় বাড়ছে ডেঙ্গুর ভয়াবহতা। বেহাল ড্রেনেজ আর আবর্জনায় ভরা খালে অ্যাসিডের লার্ভা, নির্বিকার প্রশাসন। আমাদের এই এলাকায় এখন ডেঙ্গুতে আক্রান্ত এমন হয়েছে, ডেঙ্গু কলম নিয়ে গেছে। মশার কোনো শেষ নেই, গায়ে হাত যে জায়গায় বসবেন সেই জায়গায় মশা। ব্রিডিং স্পেস যেগুলো আছে সেগুলোকে পরিষ্কার পরিচ্ছন্নতা আশানুরূপ না হওয়ার কারণে হঠাৎ করে এই ডেঙ্গি বেড়ে যেতে পারে। আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে আপনাদের সাথে আছি আমি খান তাজনিনা হাসান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। অপারেশন ট্রু প্রমিস 3 শুরুর মধ্য দিয়ে ইসরায়েলি হামলার প্রতিশোধ নিল ইরান। তেল আবিবের অভিযানের 24 ঘন্টা না পেরোতেই মুহুর্মুহু ব্যালিস্টিক মিসাইল ছুঁড়ে জবাব দিয়েছে তেহরান। ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে যা আঘাত এনেছে ইহুদি ভূখণ্ডে। তেল আবিবকে লক্ষ্য করে চালানো হামলায় এখন পর্যন্ত প্রাণ গেছে 4 জনের। অব্যাহত রয়েছে ইরানে ইসরায়েলের অভিযানও। আইডিএফ এর হামলায় এ পর্যন্ত 78 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ইসরায়েলের আকাশে মিসাইল বৃষ্টি, তেল আবিবের রাতের নিস্তব্ধতা ভেদ করে আঘাত হানে একের পর এক ইরানি ক্ষেপণাস্ত্র। ইসরায়েলের অপারেশন রাইজিং লায়নের জবাবে ইরানের এই অভিযান। শুক্রবার রাতে অপারেশন ট্রু প্রমিস 3 শুরু করে ইরান, ছড়ে শত শত ব্যালিস্টিক মিসাইল। আনুমানিক 2000 কিলোমিটার পথ পাড়ি দিয়ে ইসরায়েলের বিভিন্ন স্থানে আঘাত হানে এসব ক্ষেপণাস্ত্র। মূল টার্গেট ছিল রাজধানী তেল আবিবের একাধিক ক্ষেপণাস্ত্র এবং সামরিক স্থাপনা। বাদ যায়নি বেসামরিক এলাকাও, হতাহতের শিকার অনেকে। ইরানের হামলায় কেঁপে ওঠে জেরুজালেম, দখলকৃত পশ্চিম তীর সহ অন্যান্য এলাকাও। সাইরেনের বিকট শব্দ আর আতঙ্কে অনেক ইসরায়েলি অবস্থান নেন ভূগর্ভস্থ বাংকারে। ইরানের বিরুদ্ধে যে যুদ্ধ শুরু করেছে ইসরায়েল, সেটিই হবে তাদের ধ্বংসের কারণ, এমন দাবি খামেনি প্রশাসনের। ইহুদি সাম্রাজ্য বড় ধরনের ভুল করেছে। ইনশাল্লাহ এই কর্মকাণ্ড তাদের ধ্বংস ডেকে আনবে। আমাদের সশস্ত্র বাহিনী প্রস্তুত। দেশের সব কর্মকর্তা ও জনগণ দৃঢ়ভাবে সশস্ত্র বাহিনীর পাশে আছে। নিঃসন্দেহে আমরা শত্রুদের জীবন তিক্ত করে তুলব। তারা আমাদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছে। যে অপরাধ করছে এরপর তাদের আর অক্ষত থাকতে দেওয়া হবে না। একই সাথে অব্যাহত রয়েছে ইরানে ইসরায়েলের অভিযান। নতুন করে টার্গেট করা হয় তেহরানের মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর। কয়েক দফা বিস্ফোরণে আগুন ধরে যায় এয়ারপোর্টের বিভিন্ন অংশে। স্থানীয় সময় ভোর থেকে চালানো হামলায় হাকিমিয়ে, তেহরান পার্স সহ অন্যান্য এলাকায় শোনা গেছে বিস্ফোরণের আওয়াজ। আমাদের অভিযানের মূল লক্ষ্য ইরানের পারমাণবিক এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচি প্রতিহত করা। ইসরায়েলের এই উদ্দেশ্য পূরণের পথ আরও সুগম হচ্ছে। গত 24 ঘন্টায় আমরা ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা, পরমাণু বিজ্ঞানী এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থানগুলো নিশ্চিহ্ন করেছি। তাদের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারের অনেকটাই ধ্বংস করেছি। এর আগে ইসরায়েলের 2টি ফাইটার জেট ও বেশ কয়েকটি ড্রোন ধ্বংসের দাবি করে ইরান। এক নারী পাইলটকে আটকের কথাও জানায় তারা, যদিও তা অস্বীকার করেছে আইডিএফ। শুক্রবার ইরান জুড়ে 5 দফায় একাধিক পারমাণবিক ও সামরিক স্থাপনায় হামলা চালায় ইসরায়েল।
অনিক রহমান, যমুনা নিউজ। ইরানের ভেতরেই চলছিল ইসরায়েলের অপারেশন রাইজিং লায়নের প্রস্তুতি। বছরখানেক আগে থেকেই পরিকল্পনা করছিল মোসাদ এজেন্টরা। ইরানে ঢুকে গোপন তথ্য সংগ্রহ করে ইসরায়েলি গোয়েন্দারা খুঁজে বের করে ইরানের সেনাবাহিনীর দুর্বলতাগুলো। খোদ রাজধানীর কাছে গড়ে তোলে অস্ত্র ঘাঁটি, মজুত করে ড্রোন সহ নানা সরঞ্জাম। এরপরই শুক্রবার 3 ধাপে পরিচালনা করা হয় সুপরিকল্পিত অভিযান। একে একে টার্গেট হয় ইরানের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, পারমাণবিক কেন্দ্র ও বিমান ঘাঁটি। ইরানের ভূখণ্ডে মোসাদের 2 গোয়েন্দার গোপন অভিযান। মিশন ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অকার্যকর করা। ইসরায়েলের অপারেশন রাইজিং লায়নের দীর্ঘ প্রস্তুতির ক্ষুদ্র এক নমুনা। শুক্রবার ভোরের আলো ফোটার আগেই ইরানে চালানো ভয়াবহ এই হামলার নীল নকশা তৈরি হয়েছে বহু আগেই। মাসের পর মাস খোদ ইরানের ভূখণ্ড ব্যবহার করা হয়েছে পরিকল্পনা বাস্তবায়নে। ইসরায়েলের নিরাপত্তা বিভাগের সূত্র বলছে, অপারেশন রাইজিং লায়ন পরিকল্পনার অংশ হিসেবে কয়েক মাস আগে গোপনে ইরানে ঢুকে পড়ে মোসাদের বেশ কয়েকজন সদস্য। সংগ্রহ করে দেশটির পারমাণবিক ও প্রতিরক্ষা সম্পর্কিত নানা গোপন তথ্য। খুঁজে বের করে ইরানের সেনাবাহিনীর দুর্বল দিকগুলো। বহুদিন ধরেই মোসাদ এজেন্টদের নজরদারিতে ছিলেন দেশটির উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারা। ইরানের ভেতরেই বিস্ফোরক মজুদে একটি গোপন ঘাঁটি স্থাপন করেছিল মোসাদ। হামলার অনেক আগেই সেখানে জড়ো করা হয়েছিল বহু ড্রোন। এছাড়াও রাখা হয় সূক্ষ্মভাবে হামলায় সক্ষম অত্যাধুনিক নানা অস্ত্র। দীর্ঘদিন ধরে চলে পরিকল্পনার খুঁটিনাটি বিশ্লেষণ। শুক্রবার শুরু হয় অভিযান। 3 ধাপে চালানো হয় আক্রমণ। প্রথমে ধ্বংস করা হয় ইরানের রাডার আর ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, যাতে তেল আবিবের জন্য সহজ হয় বিমান হামলা। দ্বিতীয় ধাপে গোপনে মজুত করে রাখা ড্রোন ও অস্ত্র দিয়ে ধ্বংস করা হয় ইরানের সেনাঘাঁটি ও ক্ষেপণাস্ত্র লঞ্চার। তৃতীয় ধাপে হয় সবচেয়ে বড় হামলা। ইরানের শীর্ষ সামরিক নেতাদের লক্ষ্য করে ভূগর্ভস্থ কমান্ড সেন্টারে হয় আক্রমণ। একটি বৈঠকের অজুহাতে আগেই সেখানে কৌশলে তাদের জড়ো করেছিল মোসাদের এজেন্টরা। ওই হামলায় প্রাণ হারান বেশ কয়েকজন শীর্ষ কমান্ডার। এ ধাপেই হামলায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় দেশটির সবচেয়ে গুরুত্বপূর্ণ পরমাণু কেন্দ্র নাতানজ। বিশ্লেষকরা মনে করছেন, ইরানের অভ্যন্তর থেকে উচ্চ পর্যায়ের সহযোগিতা ছাড়া সম্ভব ছিল না মোসাদের এত বড় ও জটিল গোপন অভিযান বাস্তবায়ন। তাই ইসরায়েলি হামলায় তেহরানেরই কারো বিশ্বাসঘাতকতা বা তথ্য ফাঁসের সম্ভাবনা প্রবল। রেজবানা সাইমা, যমুনা নিউজ। দুর্নীতির অভিযোগে টিউলিপ সিদ্দিককে দেশে ফিরে আদালতের মুখোমুখি হতে হবে। লন্ডনে সফরকালে ব্রিটিশ টেলিভিশন চ্যানেল ITVকে দেয়া এক সাক্ষাৎকারে একথা বলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা আরও জানান, সাক্ষাতের জন্য টিউলিপ সিদ্দিকের পাঠানো চিঠি তিনি নিজেই প্রত্যাখ্যান করেছেন। সাক্ষাৎকারে আরও বলেন, রাজনৈতিক সংলাপের মাধ্যমে নয়, বরং যে কোনো অভিযোগ মোকাবেলা করা উচিত আদালতে। টিউলিপের বিরুদ্ধে অভিযোগ, খালা এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে অবৈধভাবে জমি গ্রহণ করেছেন ব্রিটেনের সাবেক MP। বিষয়টি সরাসরি অস্বীকার করে টিউলিপ বলেন, এটি বাংলাদেশি কর্তৃপক্ষের রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার। প্রধান উপদেষ্টা যুক্তরাজ্য সফরের আগেই তাকে পাঠানো এক চিঠিতে টিউলিপ সাক্ষাতের আগ্রহ প্রকাশ করেছিলেন। It's a legal process. Her lawyer will say this, and the lawyer from Anti-Corruption Commission will rebuttal that, and that's how the legal process is resolved. Is it something you would like to raise with the Prime Minister here? No, I should not ask an ongoing legal process. It's a judiciary's job, not my job. প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক নিয়ে আগ্রহ ছিল রাজনৈতিক বিশ্লেষকদের। তাদের সঙ্গে কথা বলেছেন সহকর্মী রিয়াজ রায়হান। প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের যে বৈঠক, সেই বৈঠকের বিষয়ে খোঁজখবর রাখছিলেন রাজনৈতিক বিশ্লেষকরা। তারা বলছেন, এই বৈঠকের মধ্য দিয়ে অনেকগুলো বিষয় আগামীর রাজনীতি এবং নির্বাচন বিষয়ে স্পষ্ট হয়েছে। বলছেন, সংস্কার এবং বিচার প্রক্রিয়া যেহেতু চলমান, সুতরাং এই চলমান প্রক্রিয়া কখনো নির্বাচনের জন্য বাধা হতে পারে না। তবে সবার আগে স্বচ্ছ, জবাবদিহিতামূলক এবং নিরপেক্ষ একটি নির্বাচন যেমন এই সরকারের চ্যালেঞ্জ, পাশাপাশি রাজনৈতিক দলগুলোকে আস্থায় নেওয়াও তাদের জন্য বড় ধরনের আরও চ্যালেঞ্জ। আর যদি রাজনৈতিক দলগুলোকে আস্থায় নিতে না পারে, তাহলে সামনের যেসব সংকট আসবে, সে সংকট কাটিয়ে ওঠা
কঠিন হবে অন্তর্বর্তীকালীন সরকারের জন্য। সিনিয়র সাংবাদিক সোহরাব হাসান মনে করেন, বিএনপির সঙ্গে অন্তর্বর্তী সরকারের যে দূরত্ব তৈরি হয়েছিল ডক্টর ইউনূস তারেক রহমান বৈঠকের মধ্য দিয়ে তা অনেকটাই ঘুচে গেছে। গণতন্ত্র হচ্ছে একসঙ্গে চলা। আমরা যদি একসঙ্গে চলতে চাই তাহলে আলাপ আলোচনার বিকল্প নেই। এবং সবচেয়ে ভালো হতো যে প্রধান উপদেষ্টাকে এই নির্বাচনের একটি তারিখ ঠিক করতে বা নির্বাচনের সময়ক্ষণ ঠিক করতে লন্ডন পর্যন্ত যেতে না হতো। তারিখ ঘোষণা করার পর নির্বাচনী কাজগুলো এগিয়ে যাবে এবং সংস্কার কাজও এগিয়ে যাবে, কারণ সব সংস্কার সংবিধান বা নির্বাচনের সাথে যুক্ত নয়, অনেকগুলো আছে প্রশাসনিকভাবেই করার। রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ডক্টর কামাল উদ্দিনের মতে, আগামীর স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য এমন একটি উদ্যোগের অপেক্ষায় ছিল সাধারণ মানুষ। আমরা সাধারণ জনগণ যারা আছে, সাধারণ জনগণের একটি আশা পূরণ করার বৈঠক বলে আমি মনে করি। এদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য একটি গুরুত্বপূর্ণ বৈঠক এবং দেশ সংস্কারের জন্য একটি গুরুত্বপূর্ণ বৈঠক। যে অন্তর্বর্তীকালীন সরকার যদি বাংলাদেশের বৃহত্তর রাজনৈতিক দলগুলোর সাথে যদি সবচেয়ে বেশি সমন্বয় থাকে, তাহলে এই দেশের মানুষ সবচেয়ে বেশি উপকার হবে এবং গণতন্ত্র প্রতিষ্ঠা, বিচার এবং সংস্কার কাজটি বেশি সহজ হবে। বিশ্লেষকরা বলছেন, অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু কোনো পক্ষ নয়, তাই বিএনপির পাশাপাশি অন্য দলগুলোকেও আস্থায় নেওয়া জরুরি। একটি পক্ষ এখনো সরকার ও রাজনৈতিক দলগুলোর মধ্যে সম্পর্কের ফাটল ধরাতে ব্যস্ত বলে মনে করেন বিশ্লেষকরা। সরকারকে নিরপেক্ষভাবে কাজ চালাতে হবে। নির্বাচনের সময় এখনও সবসময় গণতান্ত্রিকভাবে দেশটিকে এগিয়ে নেওয়া এবং ভোটের আমানত জনগণের কাছে, সরকারের কাছে, সেই জনগণের ভোট জনগণকে ফিরিয়ে দেওয়া। সরকারের কোনো কার্যক্রমে এই অবস্থা তৈরি করা যাবে না যে, বা এটি মনোভাব সৃষ্টি না হয় যে এই সরকার কারো পক্ষে। যে অনেকেই অনেকভাবে বিশ্লেষণ করছে, একটা গ্রুপ কিন্তু অন্তর্বর্তী সরকারের সাথে বড় বড় রাজনৈতিক দলগুলোর দূরত্ব তৈরি করবার চেষ্টা করছে। এই চেষ্টাটি কখনো এই দেশের জন্য ভালো কিছু বয়ে আনবে না। সেই দূরত্বগুলো যেন সবচেয়ে বেশি কমিয়ে আসে। সেই কমিয়ে আসলে আমি মনে করি যে বাংলাদেশের মানুষের ভাগ্যে ভালো কিছু হবে এবং দেশ রিফর্ম করা যাবে এবং আমরা সাধারণ জনগণ একটা ভালো ফলাফল পাবো এবং শান্তিপূর্ণ উপায়ে একটা নির্বাচন হবে। আগামীর নির্বাচন স্বচ্ছ ও নিরপেক্ষ না হলে বর্তমান সরকারের অনেক কিছুই প্রশ্নবিদ্ধ হবে বলে মনে করেন বিশ্লেষকরা। নির্বাচনটি যত দ্রুত সম্ভব নির্বাচনটি হোক। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। 4 দিনের যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকাল 9:45 বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। সফরকালে 12 জুন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে একান্ত বৈঠক করেন তিনি। শেষ দিন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে গুরুত্বপূর্ণ বৈঠক করেন প্রধান উপদেষ্টা। এছাড়াও কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড 2025 সম্মাননা গ্রহণ করেন তিনি। গত 4 দিনে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ঈদুল আজহার দীর্ঘ 10 দিনের ছুটি আজ শেষ। রোববার থেকে পুরো দমে খুলে যাবে অফিস আদালত। তাই অনেকটা তাড়াহুড়ো করেই ঢাকা ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। সকালে রাজধানীর কমলাপুর রেল স্টেশনে দেখা গেছে ঢাকামুখী যাত্রীর চাপ। প্রতিটি ট্রেনই ছিল যাত্রীদের ঠাসা। ট্রেনে কোনো শিডিউল বিপর্যয় ছিল না বলেও জানায় রেলওয়ে কর্তৃপক্ষ। তবে অতিরিক্ত যাত্রী চাপে নারীদের কিছুটা ভোগান্তি পোহাতে হয়। তারা বলছেন, এবার সরকারি ছুটি বেশি থাকায় স্বস্তি নিয়ে ফিরতে পেরেছেন তারা। তবে বেসরকারি অনেক প্রতিষ্ঠানের কর্মীরা ঈদে ছুটি না পাওয়ায় অনেকে এখনও ঢাকা ছাড়ছেন। তাদের সংখ্যাও কম নয়। ঢাকা ছেড়ে যাওয়া প্রতিটি ট্রেনই ছিল যাত্রীতে পরিপূর্ণ। আগামী 15 জুন থেকে আনুষ্ঠানিকভাবে চালু হবে অফিস আদালত। আগামীকালকে থেকে সবার অফিস শুরু হলে যে একটা রাশ পড়বে, এটাতে দেখা গেছে একটা লং একটা জ্যামের মধ্যে থাকতে হবে। সেই কারণেই আজকে আসা। একদিন আগে আসলে একটু গুছিয়ে কালকে থেকে অফিসে জয়েন করতে পারবো, এই জন্য একদিন আগে আসলাম। আগের থেকে অনেক বেটার, সার্ভিসগুলো অনেক বেটার। আগে একটু কিছু সমস্যা ছিল, এখন এটা মোটামুটি আলহামদুলিল্লাহ খুব ভালো। ঢাকায় ফেরা মানুষের চাপ দৌলতদিয়া ঘাটেও রয়েছে এবং সে খবর জানাতে রাজবাড়ী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রুবেলুর রহমান। রুবেল, ঘাট পারাপারের সর্বশেষ চিত্র জানাবেন আমাদের।
সকাল থেকে কিন্তু আমরা এই দক্ষিণবঙ্গের অন্যতম প্রবেশদ্বার দৌলতদিয়া ঘাটের ঈদ শেষ করে কর্মস্থলমুখী মানুষের খবর জানাচ্ছিলাম। তো এই মুহূর্তে কিন্তু দৌলতদিয়া ঘাটের চিত্র পুরোটাই ভিন্ন। আমরা সকাল থেকে যেটি জানাচ্ছিলাম যে ভোগান্তিবিহীন যাত্রীরা কিন্তু নিরাপদে গন্তব্যে যেতে পারছিলেন, কিন্তু এই মুহূর্তে যদি কথা বলি তাহলে কিন্তু দৌলতদিয়া প্রান্তের প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার মহাসড়কে কিন্তু যাত্রীবাহী যানবাহনের লম্বা একটি সিরিয়াল তৈরি হয়েছে এবং যাত্রীরা যেটি অভিযোগ করছেন যে তারা প্রায় 1.5 থেকে 2 ঘন্টা বা কোনো ক্ষেত্রে 2.5 ঘন্টা কিন্তু এই সড়কে অপেক্ষমান রয়েছেন ফেরির জন্য। তারা বলছেন বিআইডব্লিউটিএ কর্মকর্তারা বলছেন এই রুটে ছোট বড় 17টি ফেরি চলাচল করছে, কিন্তু 17টি ফেরি তাদের আশঙ্কা যে 17টি ফেরি চলাচল করছে না, যে কারণে কিন্তু তাদের এই ভোগান্তির শিকার হতে হচ্ছেন এবং তারা বলছে তাদের উদাসীনতায় তাদেরকে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে। তবে সকাল থেকে দৌলতদিয়া ঘাটের চিত্র যেটি ছিল এখন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেটি পরিবর্তন হচ্ছে এবং প্রত্যেকটা ফেরিতেই আমরা দেখছি যানবাহনের পাশাপাশি যে ছোট গাড়ি, সেই ছোট গাড়ি কিন্তু অনেক ভিড় এবং ছোট গাড়ির চাপের কারণে কিন্তু যে যাত্রীবাহী যানবাহনগুলো রয়েছে সেগুলো কিন্তু উঠতে একটু বেগ পেতে হচ্ছে। তো আমরা এই মুহূর্তে রয়েছি দৌলতদিয়া প্রান্তের যে 3 নম্বর ফেরিঘাট, 3 নম্বর ফেরিঘাটের এলাকা এবং 0 পয়েন্ট যেটিকে বলা হয় সেই 0 পয়েন্টে এখানে কিন্তু অপেক্ষমান গাড়ির তালিকা যে গাড়ির সিরিয়াল সেটি কিন্তু আপনারা দেখছেন এবং এই সিরিয়ালে যারা রয়েছেন যাত্রী চালক এবং বিশেষ করে শিশু, বৃদ্ধ এবং নারীরা, এরা কিন্তু দুর্ভোগের শিকার বেশি হচ্ছে। তীব্র গরমে তারা যে সড়কে অস্বস্তিকর পরিবেশ সেটি কিন্তু তারা উপলব্ধি করছেন এবং বরাবরের মতো অভিযোগ করছেন যে পদ্মা সেতু চালুর পর থেকে এই রুটের অবস্থা যেটি ছিল আসলে কোনো ভোগান্তি ছিল না, কিন্তু এখন সেই ভোগান্তিটা আবার সেই ভোগান্তিতে রূপ নিয়েছে। তো এই ভোগান্তি নিরসনে তারা যথাযথ কর্তৃপক্ষ হস্তক্ষেপ কামনা করেন। নাজনীন। ধন্যবাদ রুবেল। এবার একটু সিরাজগঞ্জে যেতে চাই। যমুনা সেতু দুই প্রান্তে যানবাহনের চাপ দেখা গেছে, সেখানকার খবর জানতে চাইব। যুক্ত হচ্ছেন সহকর্মী গোলাম মোস্তফা রুবেল। রুবেল, মহাসড়কের এখন কি অবস্থা, যানবাহনের চাপ কেমন আমাদের জানাবেন? তাজমিন, যানবাহনের প্রচুর চাপ রয়েছে, তবে রয়েছে ধীরগতি। সেই ধীরগতির অংশটি দেখার চেষ্টা করছি। সেই সাথে কিন্তু মানুষের উপচে পড়া ভিড়। আমি রয়েছি সিরাজগঞ্জের যমুনা সেতুর পশ্চিম পাড় কড্ডার মোড় এলাকাতে। আপনি দেখতেই পারবেন মানুষের উপচে পড়া ভিড় আসলে এই জায়গাটিতে। মানে সকলেই কিন্তু অর্থাৎ কর্মস্থলে ফেরার জন্য উদ্বিগ হয়ে দাঁড়িয়েছে, কিন্তু কোনো প্রকার যানবাহন পাচ্ছে না। কারণ একটাই, সকালে যে সমস্ত যানবাহনগুলো চলে গেছে সেগুলো একটাও কিন্তু ফিরে আসেনি। সবই কিন্তু আসলে মহাসড়কের এই যানজটে আটকে আছে, যে কারণে কিন্তু মানুষ কোনোভাবেই সেই যানবাহন বলতে হয় যে একদম তাপাদহ, সেই তাপাদহের মধ্যে মানুষের এইভাবে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা অনেকটাই কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে। আর যানবাহনগুলো যেগুলো সকাল থেকে দুঃখিত, যান্ত্রিক ত্রুটির জন্য সংযোগটি বিচ্ছিন্ন হয়েছে। যুক্ত হয়েছিলাম সিরাজগঞ্জে। এবার লম্বা ছুটি পেল তিলোত্তমা ঢাকার বাসিন্দারা। অবসরের সঠিক সংজ্ঞায় আনন্দ উদযাপন করল নগরীর হাঁপিয়ে ওঠা মানুষগুলো। ছুটি শেষ, এবার ফিরতে হবে জীবিকার তাগিদে। দীর্ঘ ছুটি শেষে তারা কি নিয়ে ফিরলেন তাই জানবো ভাস্কর ভাদুরীর প্রতিবেদনে। ছবি তুলেছেন রাকিবুল ইসলাম। চেনা ক্যানভাসে অচেনা এক নগরীর সাথে এবার আপনাদের পরিচয় করাবো, যে নগরী কিছুদিন হলো ছুটিতে আছে। টানা ছুটিতে তার অখণ্ড অবসর। এই ছুটিতে স্কুলগামীদের শোরগোল বন্ধ। ব্যস্ততম অফিস পাড়ায় নেই প্রতিযোগিতার দৌড়। নাগরিকদের রুদ্ধশ্বাস প্রতিযোগিতার চরিত্রগুলো আনন্দের খোঁজে এবার লম্বা সময়ের জন্য পাড়ি জমিয়েছিল আপনজনের আবাসে। তাই কর্মব্যস্ত নগরীর সবকিছুই যেন থমকে আছে। কোলাহলের বদলে এই সময়েই দেখা মিলেছে সবুজের সমারোহ। ছুটি শেষে শহরের বাসিন্দারা আবার ফিরছেন বেরসিক এই নিত্য অভ্যস্তের জীবনে। সাথে নিয়ে আসছে মায়ের আঁচলের গন্ধ, ভাই বোনের ভালোবাসা আর শৈশবের স্মৃতি। কিভাবে দিন কাটতো, কিভাবে রাত কাটতো এটা বোঝার সুযোগ ছিল না। এমন কোনো রাত নাই আমরা 2টা পর্যন্ত জেগেছিলাম না, অথচ ঢাকায় রাত 10টা বাজলেই ঘুমানোর একটা টেনশন চলে আসতো। হ্যাঁ, খুব খারাপ লাগতেছে, বিশেষ করে আমার আম্মুর জন্য। যত টাকা অসুস্থ আসতে পারবে না আর কি, তো ওই যে কাটিয়ে আসলাম। আমাও খুব সুস্থ থাকলো, কিন্তু আসলে পরে আবার অসুস্থ, মানে কাছে পেলে যেন আত্মীয়দেরকে, সন্তানদেরকে খুব ভালো লাগে, তাই ভালো সুস্থ থাকতে পারে আর কি। কাজের দীর্ঘ ছুটিতে এবার যেন একটু মন জুড়িয়ে আপনজনের সাথে থাকা হলো। একটু ইচ্ছে করেই ভুলে যাওয়া হলো কিবোর্ডের সাথে আপোষহীন নিত্য ঠোকাঠুকি।
এগুলো আমি ডায়েরিতে লিখে রাখছি, আশা করি ওই ডায়েরি দেখে আবার রিকল করবো আর কি। আমি জানি এরকম ভুলে যেতে পারি, ডায়েরিতে লেখা আছে সব। পাসওয়ার্ড ভুলে যাওয়ার সম্ভাবনা খুব বেশি, আবার পাসওয়ার্ড নতুন করে সেট করতে হবে। অফিসের লোকজনরা চিনবেন? চিনবো, কিন্তু কম্পিউটারের পাসওয়ার্ড না হয় মনে করা গেল, মনের পাসওয়ার্ড তো ফেলে রেখে এসেছে ভালোবাসার চরিত্রগুলোর কাছে। কাজে তো যেতে ইচ্ছে ছিল না, তারপরও যেতে হবে। ছুটি কাটায় গেলে কয়েকদিন কাজ করতে পারি না, আসলে এটা বাস্তব কথা। একটু তো অলসতা মনে হবেই, কারণ দীর্ঘ 10-12 দিন একটানা ছুটিতে ছিলাম, রেস্টে ছিলাম। তো আসবে না, এত ট্রেনে গ্যাদারিং বলতেছে আর আসবে না আনুবারই, তারপরে বলে আরো আসবে। ছুটির এই রেস্টটা মস্তিষ্কে রেখে আবারও শহুরে জীবনের বোঝাপড়ায় মন দিতে হবে রাজধানীবাসীকে। আর অপেক্ষায় থাকবে এমন আরেকটা লম্বা ছুটির জন্য। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। টানা 18 দিন বন্ধ থাকার পর চালু হলো জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল। নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। হাসপাতাল ঘুরে দেখা গেছে বহির্বিভাগে চিকিৎসা সেবা শুরু হয়েছে। প্রবেশমুখে পুলিশ সদস্যদের যাচাই শেষে রোগীদের হাসপাতালে ঢুকতে দেওয়া হয়েছে। গত 28 মে হাসপাতালটিতে চিকিৎসাধীন জুলাই গণ অভ্যুত্থানে আহতদের সঙ্গে চিকিৎসক, নার্স, কর্মকর্তা কর্মচারীদের সংঘর্ষের ঘটনায় সব চিকিৎসা সেবা বন্ধ হয়ে যায়। 4 জুন থেকে জরুরি বিভাগে সীমিত পরিসরে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছিল। এই কয়েকদিন হাসপাতালটিতে কোনো ধরনের রোগী ভর্তি কিংবা অপারেশন করা হয়নি। সরকার গঠিত বিশেষজ্ঞ কমিটি জুলাই অভ্যুত্থানে আহতদের ছাড়পত্র দিলেও তারা হাসপাতাল ছাড়ছিলেন না। সংঘর্ষের পর বন্ধ হয়ে যাওয়া হাসপাতালেই ছিলেন 5 জন। হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক জানান, বাকি 50 জন কাউকে কিছু না জানিয়ে নিজেদের চিকিৎসা ফাইল সহ ঈদের সময় হাসপাতাল ছেড়ে চলে যাওয়ায় তাদের পলাতক দেখিয়ে পুলিশকে জানানো হয়েছে। আর বাকি 5 জনের ছাড়পত্র প্রস্তুত বলে জানান তিনি। সেদিন আইসা বসে থেকে গেছি 15-20 জন লোক, খালি কোনো লোক নাই। পরে কয়ে ডাক্তার আইব না, তোমরা যাও। ছাত্রদের সাথে কি একটা গন্ডগোল আছে, আপনি শনিবারে আসেন। আজকে সকালে 7টার সময় আসছি, আইসা সিরিয়াল দিছি, দেখছি মোটামুটি কোনো সমস্যা হয় নাই। এখানে স্বরাষ্ট্র এবং মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় এবং অন্যান্য মন্ত্রণালয় কাজ করছে। তাদের ডিসিশন, যাদের থাকার প্রয়োজন নাই তাদেরকে হসপিটালে থাকতে পারবে না। বহিরাগত কেউ যেন বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি করতে না পারে সাধারণ রোগীর পাশাপাশি। তো এই বিষয়টি দেখার জন্যই আমরা এখানে বাহিরের নিরাপত্তাটি বাড়িয়েছি। 18 দিন বন্ধ থাকার পর যেহেতু পুরোদমে চালু হয়েছে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট, সরাসরি সেখানকার খবর জানবো। আছেন সহকর্মী হাসান মিসবাহ। মিসবাহ, জুলাই আহতদের সাথে হাসপাতাল কর্তৃপক্ষের যে টানাপোড়েন ছিল সেটা কি মিটেছে কিনা? ব্রিফিংয়ে কি জানিয়েছেন ভারপ্রাপ্ত পরিচালক? এই মুহূর্তে টানাপোড়েন সেটি আসলে বলা চলে যে মিটে গেছে। আবার জুলাই যোদ্ধাদের পক্ষ থেকে ভিন্ন ভিন্ন দাবিও করা হচ্ছে। আমি কিছুক্ষণ আগে একজনের সঙ্গে কথা বলেছি, তাকে সিঙ্গাপুর থেকে চিকিৎসা করে আনা হয়েছে, তারপরও তিনি এখানে অবস্থান করছেন। তিনি বলছেন আরও চিকিৎসা তার দরকার। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে যে এই রোগী অনেক টাকা অনুদান পেয়েছে, এরপরে তার সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হয়েছে, তারপরও কেন তারা হাসপাতালে থাকছেন সেই উত্তর আসলে কারো কাছে নেই। তবে সব মিলে ভালো খবর হচ্ছে যে 54 জন যারা ভর্তি ছিলেন তার মধ্যে 50 জনকে তারা ঈদে বাড়ি ফিরে গেছেন। এরপর হাসপাতাল কর্তৃপক্ষ তাদেরকে আর হাসপাতালে ঢুকতে দেয়নি, তাদেরকে পলাতক হিসেবে পুলিশকে জানানো হয়েছে এবং পুলিশ মূলত চেক করে করে আজকে হাসপাতালে রোগী ঢুকতে দিয়েছে। ফলে তারা আর হাসপাতালে ঢুকতে পারবে না, বিষয়টি নিশ্চিত। আর বাকি যে 4 জন ভর্তি আছে তাদের ছাড়পত্র রেডি করে রাখা হয়েছে। মন্ত্রণালয় থেকে নির্দেশনা পাওয়ার পরে ছাড়পত্র তাদেরকে আসলে দেওয়া হবে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে যে এই 4 জনেরও
হাসপাতালে থাকবার প্রয়োজন নেই। ফলে টানাপোড়েন যেটি ছিল সেটি আসলে এই মুহূর্তে নেই। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে তাদের নিরাপত্তা ঝুঁকি আছে, তাদের মধ্যে একজনের সংখ্যা কাজ করছে, সেটি তারা বলছেন। সব মিলিয়ে 18 দিন পর এই জাতীয় ইনস্টিটিউট চালু হয়েছে, সেটি আসলে অনেক বড় ব্যাপার। আজকে এ পর্যন্ত 1443 জন রোগী আউটডোরে সেবা নিয়েছেন এবং 103 জন এখন ভর্তি আছেন, এবং অপারেশন থিয়েটার বা অন্যান্য যে সেবাগুলো সেটি আসলে ধীরে ধীরে চালু হবে। তো এই ছিল আমার কাছে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট থেকে সবশেষ। জি, ধন্যবাদ মিসবাহ। উপকূলীয় জেলা বরগুনায় বাড়ছে ডেঙ্গুর ভয়াবহতা। বরিশাল বিভাগের মধ্যে বেশি রোগী এই জেলায়। এজন্য বেহাল ড্রেনেজ, আবর্জনায় ভরা খালসহ সরকারের উদাসীনতাকে দায়ী করা হয়েছে। ডেঙ্গু রোধে সচেতনতার বিকল্প নেই বলেও মনে করেন চিকিৎসকরা। দক্ষিণের উপকূলীয় জনপদ বরগুনা। সরকারি তথ্যমতে বরিশাল বিভাগে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগীর হার এখন এই জেলায়। এর কারণ কি, তার অনুসন্ধানে যমুনা টিভি। পৌর শহরের কাছেই গৌরীচন্না ইউনিয়ন। এখানকার লাকুরতলা আর মনসাতলী গ্রামে ঘরে ঘরে ডেঙ্গু রোগী। তাই লোকমুখে এলাকাটি পেয়েছে ডেঙ্গু কলোনির তকমা। আমাদের এই এলাকায় এখন ডেঙ্গুতে আক্রান্ত এমন হয়েছে, ডেঙ্গু কলোনি হয়ে গেছেন, গেলেই কয় ডেঙ্গু কলোনিয়া। শহরের অলিতে গলিতে জমা পানি, বেহাল ড্রেনেজ, নালা খালেও দূষণ, জমে আছে ময়লা আবর্জনা। অর্থাৎ শহর কিংবা গ্রাম সবখানেই এডিসের লার্ভা জন্মানোর যেন আদর্শ স্থান। মশার কয়েল জ্বালাইয়ে বসতে হয়, সকালে জ্বালানো লাগে, বিকেলে জ্বালানো লাগে, রাতে জ্বালানো, কয়েল ছাড়া থাকা যায় না। বরগুনা শহরে বাসায় বসবাস করার মতো কোনো কায়দা নেই, মশার কোনো শেষ নেই। গায়ে হাত যে জায়গায় বসবেন সেই জায়গায় মশা। ডেঙ্গু রোধে এলাকাবাসী যেমন অসচেতন, তেমনি প্রশাসনও নির্বিকার। সব মিলিয়ে ভয়াবহ চিত্র। ডেঙ্গুর প্রকোপ বরগুনায়, সারা বাংলাদেশের ভিতরে বরগুনায় খুব বেশি। যে পরিমাণ বেশি সে তুলনায় কোনো কার্যকর ব্যবস্থা পৌরসভা নেয় না। ফগার মেশিন দিয়ে ধোঁয়া ছড়িয়েছে এবং ধোঁয়ার মাধ্যমে দেখা যায় যে মশাগুলো মারা যায় না, বরঞ্চ উপরে উঠে যায় এবং ছড়িয়ে ছিটিয়ে পড়ে। পানি নিষ্কাশনের ব্যবস্থাটা খুবই খারাপ। তারা যে ড্রেনগুলো করেছে সেই ড্রেনগুলোর কোনো মুখ নেই। প্রতিদিনই রোগীর চাপ বাড়ছে জেলা সদর হাসপাতালে, সেখানে আবার চিকিৎসক সংকট। তাই জরুরি রোগীদের পাঠানো হচ্ছে বরিশাল কিংবা রাজধানীতে। আমরা সাধারণত এ ধরনের পরিস্থিতি অগাস্ট মাসের দিকে গিয়ে ফেস করি, কিন্তু এটা একটু আগেই চলে এসেছে। আর চিকিৎসক সংকট বরগুনা হাসপাতালে সবসময়ই থাকে। এখন এই এত রোগীকে ম্যানেজ করতে গিয়ে এটা আমাদেরকে অনেক বেশি হিমশিম খেতে হচ্ছে। আবর্জনা পরিষ্কার করা কিংবা ব্রিডিং স্পেস যেগুলো আছে সেগুলোকে পরিষ্কার পরিচ্ছন্নতা আশানুরূপ না হওয়ার কারণে হঠাৎ করে এই ডেঙ্গি বেড়ে যেতে পারে। আরেকটা জিনিস হলো যে মানুষের সচেতনতার যথেষ্টই অভাব আছে। একজন ডেঙ্গি 24 আওয়ার্স মসকিউটো নেটের ভিতরে থাকার কথা, উনি সেটা মানছেন না। ফলে একজন ডেঙ্গি রোগী থেকে আরো 10 জন ডেঙ্গি রোগী আক্রান্ত হচ্ছে। যদিও ডেঙ্গু রোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন পৌর প্রশাসক, সাথে জনগণকেও সচেতন হওয়ার তাগিদ দিলেন তিনি। এই পর্যন্ত 34টা মজা, পুকুর, খাল এইগুলা আমরা পরিষ্কার করছি। প্রত্যেকদিন যে ফগার মেশিন দিয়ে মশার ওষুধ ছিটানো হচ্ছে। 3 মাস ধরেই ডেঙ্গুর প্রকোপ বরগুনায়। চলতি মাস থেকে তা ভয়াবহ রূপ নিয়েছে। শুক্রবার পর্যন্ত 1500-র বেশি রোগী শনাক্ত হয়েছে, মারাও গেছে কয়েকজন। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। দিনাজপুরের ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় 5 জন নিহত হয়েছেন। আহত কমপক্ষে 7 জন। মরদেহগুলো উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। এদিকে পদ্মা সেতুতে বাস ট্রাকের সংঘর্ষে নিহত হয়েছেন 1 জন, আহত বেশ কয়েকজন। দুমড়ে মুচড়ে গেছে বাসের এক পাশ, দেখেই বোঝা যাচ্ছে দুর্ঘটনার ভয়াবহতা। দিনাজপুর গোবিন্দগঞ্জ সড়কের ঘোড়াঘাটের নূরজাহানপুর এলাকা। মধ্যরাতে আমবোঝাই একটি ট্রাক উল্টে যায়। কিছুক্ষণ পর বালুবাহী আরেকটি ট্রাক একই স্থানে বিকল হয়। ভোররাতে পঞ্চগড় থেকে ঢাকায় আসছিল যাত্রীবাহী নাবিল পরিবহনের বাস। আমবোঝাই ট্রাকটিকে পাশ কাটানোর সময় বালুবাহী ট্রাকে পেছন থেকে ধাক্কা দেয় বাসটি। ফলের গাড়ি একটা উল্টে গেছিল। ফলের গাড়ি উল্টার পরে আমি করতে করতে ওই ট্রাক আসে, মানে কোচ আসে করে দিচ্ছে। এই ট্রাকটা ওই মোড়ের কাছে অ্যাক্সিডেন্ট করছিল। অ্যাক্সিডেন্ট করার পরে ট্রাকে যে ফলগুলো ছিল আম, এই আমের যে ব্যবসায়ী তারা আছে গাড়িটা ঠিক করতেছে যে এই গাড়িটা চলে যাবে ঢাকায়। ঠিক সে সময় বেপরোয়াভাবে কোচটা আছে টার্নিং নাই, টার্নিং নিয়ে ফলের গাড়ির যে ডালা আছে ওটা সহ বাঁকা করে দেয়।
বাঁকা করার পর এখানে একটা 10 চাকার বালুর ট্রাক ছিল, সে গতি নিয়ন্ত্রণ করতে না পারে সে বালুর ট্রাককে মেরে দিছে। দুর্ঘটনার পর দুমড়ে মুচড়ে যায় বাস। ঘটনাস্থলে প্রাণ হারান বাসের সুপারভাইজার সহ 3 যাত্রী। হাসপাতালে নেয়ার পথে আরো 2 জন মারা যান। আহতদের উদ্ধার করে নেওয়া হয় হাসপাতালে। 3টা থেকে 3:15টার মধ্যে নাবিলের একজন যাত্রী পরিবাহী একটা বাস এখানে একটা মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয় এবং এখন পর্যন্ত আমাদের পাওয়া তথ্য মতে 5 জন মারা গিয়েছেন এবং 7 জন গুরুতর আহত অবস্থায়। আমরা তাদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছি। এর আগে শুক্রবার রাতে পদ্মা সেতুতে বাস ট্রাক সংঘর্ষে একজন নিহত হয়েছেন, আহত বেশ কয়েকজন। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। সরকার যখনই চায় তখনই নির্বাচনের নিরাপত্তা নিশ্চিতে সর্বাত্মক প্রস্তুতি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। রাজধানীর উত্তরায় র্যাব 1 কার্যালয় পরিদর্শন করে তিনি বলেন, 2-1টি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সবখানেই নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড রয়েছে। মাঠ পর্যায়ে পুলিশের কাছে রাইফেলের মতো অস্ত্র থাকলেও ভারী মরণাস্ত্র থাকবে না বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আগামী ফেব্রুয়ারিতে দেশে জাতীয় নির্বাচন হতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার এই ঘোষণায় এখন রাজনৈতিক দলগুলোর মধ্যে নির্বাচনমুখী প্রবণতা দেখা দিয়েছে। বিশেষ করে ঈদে নিজ নিজ এলাকায় ঘুরে বেরিয়েছেন নেতারা। 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় কতটুকু প্রস্তুত বাহিনীগুলো? র্যাব 1-এর কার্যালয় পরিদর্শন শেষে এমন প্রশ্নের জবাব দেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেন, র্যাব নিয়ে কোনো বিতর্ক নেই। প্রধান উপদেষ্টা যেই সময় উনি ডিসিশন নেবেন ইলেকশনের ডেট, আমরা সেই সময়ের জন্য সবসময় প্রস্তুত। ইলেকশন যেই সময় হবে ওই সময়ের জন্য যেই ধরনের প্রস্তুতি দরকার হবে আমরা ওই ধরনের প্রস্তুতি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন, এখন পর্যন্ত দেশে যে রাজনৈতিক পরিবেশ বিরাজ করছে তাতে লেভেল প্লেইং ফিল্ড ঠিক রয়েছে। 2-1টি বিচ্ছিন্ন ঘটনা এক্ষেত্রে প্রভাব ফেলবে না বলেও মনে করেন তিনি। ছোটখাটো ঘটনা সব সময় ঘটে, আপনারা যদি 53 বছরের ইতিহাস দেখে থাকেন এই ছোটখাটো ঘটনা ঘটে থাকবে এবং এই ছোটখাটো ঘটনা দিয়ে একটা ঘটবে। এই সব ঘটনা ঘটে দেখেই তো আমাকে এই বাহিনী রয়ে গেছে। যে কোনো কিছু না হয়তো তো আমাদের বাহিনীরই দরকার হইতো না। যদি সব একেবারে লেভেল প্লেইং ফিল্ড কোনো কিছুই দরকার নাই তাহলে বাহিনীর কি দরকার? এর আগে এপিবিএন কার্যালয় পরিদর্শন করে তিনি বলেন, কেবলমাত্র এই ধরনের বিষয়ে তো ইউনিটের কাছেই থাকবে ভারী অস্ত্র। মারণাস্ত্র বলতে হলে ওটা বুঝাইছি, বড় ধরনের অস্ত্র থাকবে না, তার কাছে তো রাইফেল থাকবেই। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর উত্তরায় র্যাব পরিচয়ে নগদ এজেন্টের কাছ থেকে আনুমানিক 1 কোটি টাকারও বেশি অর্থ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সকালে উত্তরার 13 নং সেক্টর এলাকায় এই ঘটনা ঘটে। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় একটি কালো মাইক্রোবাসে করে আসা একদল ব্যক্তি নিজেদের র্যাব সদস্য পরিচয় দিয়ে নগদ এজেন্টের পথরোধ করে। তারপর টাকা ভর্তি ব্যাগ সহ তাকে গাড়িতে তুলে নেয়। ঘটনার পর ছিনতাইকারীরা তাকে উত্তরা 17 নম্বর সেক্টরে ফেলে রেখে চলে যায়। এই ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিক তদন্ত শুরু করেছে। আইন শৃঙ্খলা বাহিনী জানান, এই বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। জয়পুরহাটে অভিযান চালিয়ে 4 দিনে বাসে অতিরিক্ত আদায়কৃত 1,60,000 টাকা ভাড়া যাত্রীদের ফেরত দিয়েছে সেনাবাহিনী। 11 পদাতিক ডিভিশন জানায়, ঈদের ছুটিতে ঢাকাগামী বিভিন্ন পরিবহন নির্ধারিত ভাড়ার চেয়েও অতিরিক্ত আদায় করে। অভিযোগের ভিত্তিতে 10 জুন থেকে জয়পুরহাট বগুড়া মহাসড়কের কালায় ও খেতলাল এলাকায় পৃথক চেকপোস্ট বসিয়ে অভিযান চালায় সেনাবাহিনী। যাত্রীদের টিকিট যাচাই বাছাই, অতিরিক্ত ভাড়া নেয়ার প্রমাণ পেলে পরিবহন কোম্পানিকে টাকা ফেরত দিতে বাধ্য করা হয়। গত 4 দিনে প্রায় 600 যাত্রীকে বাস ভাড়ার অতিরিক্ত টাকা ফেরত দেওয়া হয়েছে। এদিকে গোপালগঞ্জের কাশিয়ানীতে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে 4টি বাস মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। পঞ্চগড় ও লালমনিরহাট সীমান্ত দিয়ে আজও 28 জনকে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বিজিবি 18 ব্যাটালিয়ন জানায়, ভোরে পঞ্চগড়ের মিস্ত্রিপাড়া ও পেদিয়াগঞ্জ সীমান্ত দিয়ে 16 জনকে বাংলাদেশ ভূখণ্ডে ঠেলে দেওয়া হয়। স্থানীয়দের সহায়তায় তাদের রজলি বাজার এলাকা থেকে আটক করা হয়। সবাইকে হেফাজতে নিয়ে পরিচয় শনাক্তের কাজ চলছে। এদিকে লালমনিরহাটে 2 উপজেলার 3 সীমান্ত দিয়ে 12 জনকে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। এই ঘটনায় বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছে বিজিবি। অল্প খরচে দ্রুত মামলার নিষ্পত্তি ও মানবাধিকার নিশ্চিত সহ 3 লক্ষ্য নিয়ে আইন মন্ত্রণালয় কাজ করছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল।
সকালে রাজধানীর বেইলি রোডে লিগ্যাল এইড বিষয়ক মতবিনিময় সভা শেষে তিনি বলেন, বছরে ৫ লাখ মামলা হয়, লিগ্যাল এইডে নিষ্পত্তি হয় মাত্র ৩৫,০০০। মামলা নিষ্পত্তির হার ২ লাখে নেয়ার পরিকল্পনা রয়েছে বলে জানান উপদেষ্টা। এ লক্ষ্যে সিপিসি এবং সিআরপিসি অধ্যাদেশ নিয়ে কাজও করছে মন্ত্রণালয়। এ সময় লিগ্যাল এইডের মামলা নিষ্পত্তিতে একজন বিচারকের জায়গায় ৩ জন বিচারক নিয়োগ দেওয়া হবে বলে জানান আইন উপদেষ্টা। সরকারি আইনগত সহায়তার মাধ্যমে যে আমরা মধ্যস্থতার মাধ্যমে মামলা স্বল্প খরচে স্বল্প সময়ে নিষ্পত্তি করছি, সেটার সংখ্যা ৩৫,০০০। আমরা সেটাকে ১ থেকে ২ লক্ষে নিয়ে যেতে পারবো। তাহলে প্রত্যেক বছর মামলা দায়ের পরিমাণ ৪০% কমে যাবে। জাতীয় আইনগত সহায়তা সংস্থা আছে, এটার আন্ডারে যে আইনগত সহায়তা দেওয়া হয়, প্রত্যেকটা জেলাতে একজন জাজ আইনগত সহযোগিতা দিতেন। তা আমরা সেটাকে ৩ জন জাজে পরিণত করছি। সিলেটের জাফলং সহ ৫ পাথর কোয়ারিয়ার ইজারা দেবে না সরকার। শ্রমিকদের জন্য করা হবে বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা, জানিয়েছেন বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দ রেজওয়ানা হাসান। সকালে সিলেটের জাফলংয়ের পাথর কোয়ারি পরিদর্শন করেন রেজওয়ানা হাসান, সাথে ছিলেন জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। এ সময় পরিবেশ উপদেষ্টা বলেন, পাথর লুট বন্ধে স্থানীয় প্রশাসনকে আরও কঠোর হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। দ্রুত সময়ের মধ্যেই সকল পাথর ভাঙার মিল সরিয়ে ফেলতেও বলা হয়েছে। এদিকে এই ঘোষণার পর উপদেষ্টা রেজওয়ানার গাড়ি আটকে বিক্ষোভ করেছেন স্থানীয় কয়েকজন। পরে পুলিশ বিক্ষোভকারীদের সরিয়ে দেয়। এর আগে পিয়াইন নদী ঘুরে দেখেন 2 উপদেষ্টা। পরিবেশগত একটা সৃষ্টি করে, বিনোদন কেন্দ্র সৃষ্টি করে কিংবা পর্যটন কেন্দ্র সৃষ্টি করে মানুষের কর্মসংস্থান ৩-৪ গুণ বেশি কর্মসংস্থান সম্ভব। পাথর উত্তোলনের কারণে এমন ভাবে নদীর পাড় ভেঙে গেছে, নদী গতি পরিবর্তন করে ফেলেছে। এটা পাথর জমা থাকার কারণে না, পাথর অতিরিক্ত তোলার কারণে। শ্রমিক ও মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠার ডাক দিয়ে প্লাবিত হচ্ছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির 20তম প্রতিষ্ঠা বার্ষিকী। সকালে শহীদ মিনারের সকল শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শুরু হয় কর্মসূচি। পরে এক সংক্ষিপ্ত সমাবেশে ছাত্র শ্রমিক জনতার গণঅভ্যুত্থানের অর্জনকে রক্ষার আহ্বান জানান নেতারা। নৈরাজ্য প্রতিরোধ করে অধিকার, ইনসাফ ও মুক্তির লড়াইকে এগিয়ে নেয়ার শপথ নেন দলটির নেতারা। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আগামী 21 জুন আলোচনা সভার আয়োজন করবে দলটি। টানা তাপপ্রবাহের পর ভারী বৃষ্টিতে ডুবল ময়মনসিংহ শহরের নিচু এলাকা। সকাল থেকেই মুষলধারে বৃষ্টি, এতে শহরের বাঁশবাড়ি কলোনি, কেওয়াটখালী ও শানকিপাড়ার গলিগলিতে জমেছে পানি। ডুবেছে রাস্তাঘাট, বাড়িঘরেও ঢুকে পড়েছে পানি। চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। ড্রেনগুলো ময়লা আবর্জনায় ভরে যাওয়ায় সরছে না পানি, এতে ক্ষোভ জানিয়েছেন নগরবাসী। যদিও সিটি কর্তৃপক্ষ জানিয়েছে ড্রেন সংস্কারের কাজ চলছে। এই ছিল দুপুরের বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।